মাত্র ৭৯ পৃষ্ঠার ছোট্ট একটা বই। কিন্তু বইটা নিয়ে কথা বলাটা বেশ কঠিন মনে হচ্ছে। বইটার নাম নন্দন তত্ত্ব। লিখেছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। বইটার শিরোনাম দেখেই আপনারা বুঝতে পারছেন যে বইটা শিল্প এবং সৌন্দর্য বিষয়ক হবে, যেহেতু নন্দন তত্ত্ব এই শব্দটার সাথে শিল্প এবং সৌন্দর্যের একদম প্রত্যক্ষ সম্পর্ক। আর ঠিক এই কারণেই এই বইটা নিয়ে কথা বলাটা আমার কাছে কঠিন লাগছে। কারণ শিল্প এবং সৌন্দর্য হচ্ছে এমন দুটি বিষয় যেগুলোর সঠিক সংজ্ঞা নিরূপণ করা বেশ কঠিন। কারণ এই দুটি বিষয়ই বেশ আপেক্ষিক। একটা জিনিস বা একটা কর্ম আমার কাছে শিল্প মনে নাও হতে পারে, কিন্তু হয়তো অন্য অনেকের কাছে বিষয়টা শিল্প হিসেবে গণ্য হবে। আবার একটা বিষয়কে আমার সুন্দর মনে হতে পারে, কিন্তু অন্য কারো কাছে হয়তো বিষয়টি অসুন্দর। আবার কোনো একটা বিষয় হয়তো, কোনো একটা জিনিস হয়তো দেখতে আপাত দৃষ্টিতে সুন্দর না, কিন্তু তাকে আমরা অসুন্দরও বলতে পারি না। তো এইরকম বেশ কিছু ব্যাপার-স্যাপার থাকার কারণে এই শিল্প এবং সৌন্দর্য এই দুটি বিষয়ই বেশ ভাবনা চিন্তার দাবি রাখে। এবং যেহেতু এই দুটো বিষয়ের সরাসরি সংজ্ঞা নিরূপণ করা কঠিন, এই দুটি বিষয়ে সরাসরি সিদ্ধান্ত দেয়া কঠিন, ঠিক সেই কারণেই নন্দন তত্ত্ব মানে সহজ হলেও একটা জটিল বিষয়। আর এই যে ৭৯ পৃষ্ঠার একখানা ছোট্ট বই, এই বইটা পড়তে আমার অনেক মনোযোগ দিতে হয়েছে এবং তারপরেও আমার মনে হচ্ছে যে এই বইটা আমাকে আবারও পড়তে হবে। কারণ এই বইতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আমি যেটা বললাম যে বিষয়গুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সহজ, কিন্তু ভাবনা চিন্তা করতে গেলে বা ভালো করে বুঝতে গেলে মনে হচ্ছে যে না, বিষয়গুলো আসলে এতটাও সরল রৈখিক না। বিষয়গুলো নিয়ে একটু ভাবনা চিন্তার অবকাশ আছে। তো এখানে কি কি অধ্যায় আছে আমি সেগুলো একটু যদি আপনাদেরকে বলি, আপনারা হয়তো বুঝতে পারবেন যে এই বইতে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে প্রথমেই নন্দন তত্ত্ব নামে একটা অধ্যায় আছে। এখানে নন্দন তত্ত্বের যে বেসিক বিষয়টা সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। তারপরে আছে নন্দন তত্ত্ব ও দর্শন, এবং এখানে লেখক যেভাবে উপস্থাপন করেছেন সেখানে দেখা যায় যে নন্দন তত্ত্ব এবং দর্শনের ক্ষেত্রে কিছু অমিল আছে, কিছু মিলও আছে। তো অমিলের বিষয়টাই অনেকটা বেশি। এবং দর্শন, কি বলা যায় এটাকে, দুটোকেই কি বিজ্ঞান বলা যাবে কিনা, বা কতটুকু মিল আছে কতটুকু অমিল আছে, অর্থাৎ নন্দন তত্ত্ব দর্শন এরা কি পরস্পর সম্পূর্ণ বিপরীতমুখী, নাকি এদেরকে আসলে একসাথে পাশাপাশি রেখে বিচার করা যাবে, এরকম জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তারপরের অধ্যায় আছে শিল্পের রূপ ও রস। এখানে রূপ ইংরেজি যদি বলি সেটা হচ্ছে ফর্ম। আচ্ছা, এখন একটা শিল্প মানে একটা শিল্প বলতে কি, আমরা শিল্প বিষয়টা কি এটাকে যদি একদম সহজ করে বলার চেষ্টা করি তাহলে হচ্ছে আমার কোনো একটা জিনিস দেখে ভালো লাগলো, আমার সেই জিনিসটা দেখে কিরকম অনুভব হলো, সেই অনুভূতিটা আমি অন্যর কাছে প্রকাশ করব। এই যে প্রকাশের মাধ্যমটা বা প্রকাশের যে মানে চেষ্টা এবং আলটিমেট ফলাফল, এটাই হচ্ছে শিল্প। আমার একটা ফুল দেখে ভালো লাগলো, আমার ফুল দেখে কিরকম অনুভূতি হলো, সেই অনুভূতিটা আমি আরেকজনের কাছে পৌঁছে দিতে চাই, এবং সেই পৌঁছে দেওয়ার মাধ্যমটা বিভিন্ন রকম হতে পারে। তো এই যে মাধ্যম, এখান থেকে আসে অনেকটা যে শিল্পের রূপ কিরকম হবে, ফর্ম কিরকম হবে। আর তারপর হচ্ছে এই যে আমি অনুভূতিটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম, অর্থাৎ শিল্পের যে রস, এই রসটা সবাই আস্বাদন করতে পারছে কিনা, সেক্ষেত্রে শিল্পীর কতটুকু দায়বদ্ধতা আছে, আবার যিনি এই শিল্পটাকে দেখবেন তার কতটুকু দায়বদ্ধতা আছে, এটা নিয়ে হচ্ছে আলাপ করা হয়েছে। তারপর আছে শিল্পের সুন্দর ও অসুন্দর, যেটা আমি একটু আগে প্রথম দিকেই বললাম যে একটা বিষয়
তাকে আমরা সুন্দর বলবো না অসুন্দর বলবো, এটা আসলে এক কথায় নিরূপণ করা বেশ কঠিন। কারণ যেটা আমার কাছে সুন্দর সেটা আরেকজনের কাছে সুন্দর নাও হতে পারে। তো এই জায়গা থেকে আসে আপাত সুন্দর এবং চূড়ান্ত সুন্দরের ধারণা। কিছু বিষয় যেটা আপাতভাবে সবার কাছেই সুন্দর, কিন্তু সবার কাছে সুন্দর হলেই সেটাকে চূড়ান্তভাবে সুন্দর বলা যাবে কিনা এটা একটা প্রশ্ন থেকে যায়। আবার কিছু বিষয় আছে যে আপাতভাবে হয়তো সেটা বেশি মানুষ পছন্দ করছে না, কিন্তু তাই বলে কি তার চূড়ান্ত যে মূল্যায়ন সেটা কি খাটো হয়ে যায় কিনা, এরকম কিছু বিষয়। তো এই চ্যাপ্টারটা বেশ ভালো লেগেছে যে শিল্পের সুন্দর ও অসুন্দর বলতে আমরা কি বুঝি, সৌন্দর্যের মধ্যে সুন্দর এবং অসুন্দরের যে কি বলে বিন্যাস বা বিস্তার, এটা নিয়ে আলোচনা। তারপর আছে শিল্পের প্রকাশ ও ভাষা। এখানে একটা বিষয় আমি বলি, যেহেতু আমি একজন আর্টিস্ট, তো আমার একটা প্রশ্ন সবসময় আমার মাথায় ঘুরপাক খেত। বিশেষ করে আরেকটু যদি স্পেসিফাই করি, আমি মূকাভিনয় করি। তো মূকাভিনয় করি ঠিকই, কিন্তু আমার মনে হতো যে শিল্প প্রকাশের তো আরো অনেক মাধ্যম আছে, নাচ আছে, অভিনয় আছে, গান আছে, কবিতা আছে, তাহলে সবকিছু বাদ দিয়ে আমি মূকাভিনয় কেন করব? হ্যাঁ, মূকাভিনয় শিল্পের একটা মাধ্যম, কিন্তু আমি মূকাভিনয় কেন করব? তো এই প্রশ্নটা আসলে অনেকদিন যাবত আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এবং শুধু যে মূকাভিনয় নিয়ে তা না, যে আমরা শুধু গান কেন গাই না, আমরা শুধু নাচ কেন করি না, আমরা গানও করছি, নাচও করছি, আবৃত্তি করছি, শিল্পের এতগুলো মাধ্যম কেন? তো এই যে শিল্পের প্রকাশ ও ভাষা, এই চ্যাপ্টারটা পড়ার পরে আমি এই প্রশ্নটার উত্তর পেলাম যে এটা আসলে ইনবর্ন একটা ব্যাপার থাকে। আহ একজন শিল্পী, তার মধ্যে কোন বিষয়টা মানে জন্ম থেকে আছে, বা কোন বিষয়টার প্রতি সে পরবর্তীতে আগ্রহ বোধ করে, কোন বিষয়টা নিয়ে সে কাজ করতে চায়, ভেতর থেকে যে একটা আর্জ আসে, সেটার উপরে নির্ভর করে যে শিল্পী তার প্রকাশের মাধ্যম হিসেবে কোন মাধ্যমটাকে বেছে নেবেন। আহ যিনি কবিতা লিখছেন, নিশ্চয়ই তার মনে কোনো একটা বিষয় দেখে যখন শব্দ জড়ো হতে থাকে বা অনুভূতি জড়ো হতে থাকে, তিনি তার অনুভূতিগুলোকে শব্দের মাধ্যমে প্রকাশ করেন। একইভাবে যিনি একজন নৃত্যশিল্পী, তার মধ্যে মানে এই বেসিক বিষয়গুলো থাকে, তার মন, তার দেহ, এই সবকিছুর মধ্যে একটা ছন্দ কাজ করে, যার কারণে তিনি হচ্ছে নাচের মাধ্যমে সেটা প্রকাশ করেন। একজন মূকাভিনয় শিল্পী আহ একইভাবে তার মনে হয় যে তিনি আসলে নীরবতার মাধ্যমে সবচেয়ে বেশি মেসেজ বা বার্তা প্রকাশ করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা শিল্পীর উপর নির্ভর করবে যে তার মধ্যে শিল্প প্রকাশের কোন মাধ্যমটা, কোন ভাষাটা রয়েছে, সেটাকে যদি তিনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে তিনি সঠিকভাবে তার শিল্পটাকে প্রকাশ করতে পারবেন। এখন যে ব্যক্তি নাচ জানে না, যাকে দিয়ে নাচ হবে না, নাচ যার ভেতরে নেই, বা তার চেয়ে সহজ করে বলি, যার কণ্ঠে গান নেই, যার গানের গলা নেই, যার গানের সুর নেই, তাকে দিয়ে তো গান হবে না। আমি গান পছন্দ করি ঠিক আছে, কিন্তু আমার গলায় সেই বিষয়টা নেই, তাহলে আমাকে দিয়ে গান হবে না। অতএব আমার আমার যে অনুভূতি প্রকাশের মাধ্যম, সেটার জন্য আমি আসলে হয়তো গানটাকে আর বেছে নিতে পারছি না, আমার তখন অন্য মাধ্যম বেছে নিতে হবে। তো এই ক্ষেত্রে এটাই আসলে এই অধ্যায়ের মূল কথা, যে শিল্পের প্রকাশ ও ভাষা এটা নির্ভর করবে একজন শিল্পীর উপরে। একজন শিল্পী তার ভেতরে কোন মাধ্যমটাকে অনুভব করতে পারছেন, তার মধ্যে তিনি কোন বিষয়টাকে অনুভব করছেন যে এই মাধ্যমে আমি আমার অনুভূতিটাকে সবচেয়ে ভালো প্রকাশ করতে পারবো, তিনি সেই মাধ্যমটাকেই তার শিল্প প্রকাশের ভাষা হিসেবে বেছে নিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে শিল্প বিচার। এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ আমি একটা শিল্পকর্মকে যে বিচার করব, সে বিচার করার কতটুকু যোগ্যতা আমার আছে, বা কতটুকু যোগ্যতার চাইতেও সঠিক শব্দ হচ্ছে কতটুকু প্রস্তুতি আমার আছে। আমি নিশ্চয়ই পাবলো পিকাসোর একটা ছবিকে গিয়ে সেটার সঠিক বা সেটার চূড়ান্ত মূল্যায়ন করতে পারবো না, কারণ ছবি বিষয়ে আমার সীমাবদ্ধতা আছে। ঠিক একইভাবে প্রত্যেকটা শিল্পকর্ম, রবীন্দ্রনাথের সব কবিতা নিশ্চয়ই একজন প্রত্যন্ত গ্রামের একদম প্রান্তিক একজন মানুষ বিচার করতে পারবেন না, কারণ রবীন্দ্রনাথের সব কবিতাকে গ্রহণ করার মতো, ধারণ করার মতো প্রস্তুতি তার নেই। ঠিক এই কথাটি এখানে বলা হয়েছে যে শিল্প বিচার, এই যে বিচার জিনিসটাই একটা আপেক্ষিক বিষয়, আর শিল্প বিচার করতে গেলে সেক্ষেত্রে এই
যারা বিচারক হবেন তাদের যে প্রস্তুতির একটা বিষয় থাকে সেটাকে মাথায় রাখতে হবে। কিছু বিষয় আছে, আমি যেটা কিছুক্ষণ আগেও বলেছি, আপাত বিচার বা আপাত মূল্যায়ন, আর কিছু আছে চূড়ান্ত মূল্যায়ন। কিছু জিনিস হ্যাঁ দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটা এরকম ঠিক আছে, সুন্দর বা অসুন্দর, কিন্তু চূড়ান্তভাবে বিচার করার জন্য আমার মধ্যে ওই জিনিসটা সম্পর্কে পর্যাপ্ত ধারণা, পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। একজন বিচারকের প্রস্তুতির বিষয় থাকতে হবে। তো মোটামুটি শিল্প বিচার অধ্যায়ের এটাই মূল বক্তব্য, যে একটা শিল্পকে বিচার করার জন্য গ্রহীতাকে সেই পরিমাণ দক্ষতা বা সেই পরিমাণ প্রস্তুতি অর্জন করতে হয়, তারপরে একটা শিল্পকর্মকে বিচার করা সম্ভব। এরপরে যেটা সর্বশেষ অধ্যায়, হৃদয়ের সঙ্গে যোগ, এই অধ্যায়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আমার মনে হয় সকল শিল্পকর্মের বা সকল সৃষ্টির মূল কথা বা মূল উদ্দেশ্য এটাই, আমরা যা কিছু করি হৃদয়ের তাগিদে করি, আমাদের মনের তাগিদে করি। আমাদের মনে যখন একটা সুন্দর অনুভূতি আসে কিংবা আমাদের মনে যখন একটা কষ্টের অনুভূতি আসে, সেটাকে প্রকাশ করার জন্যই আমাদের এই যাবতীয় আয়োজন। তো একটা শিল্প মহৎ হবে, কালজয়ী হবে কি হবে না সেগুলো আসলে অনেক পরের ব্যাপার। প্রথম বিষয়টাই হচ্ছে আমার, আমি একটা শিল্পকর্ম যখন সৃষ্টি করতে যাব সেটার সাথে আমার হৃদয়ের সংযোগটা কতটুকু। আমি যদি আমার শিল্পকর্মের সাথে একাত্মতা পোষণ করতে পারি, কোনো একটা সুন্দর জিনিস বা কোনো একটা বার্তা প্রকাশের ক্ষেত্রে সেটা যদি আমার হৃদয় থেকে উচ্চারিত হয়, তাহলে সেই জিনিসটাই অন্যের কাছে সবচেয়েতে ফলপ্রসূভাবে পৌঁছানোর সক্ষমতা রাখে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিল্প কালজয়ী হবে কি হবে না এরকম তাগিদেও আসলে শিল্পী কোনো কিছু সৃষ্টি করেন না। তিনি সৃষ্টি করেন তার মনের তাগিদে, এবং যখন তার এই হৃদয় থেকে উচ্চারিত সৃষ্টিকর্ম অন্য আরেকজনকে ছুঁয়ে যায়, তখনই একটা শিল্প সার্থক হয়। মোটামুটি এই হচ্ছে এই ছোট্ট বইটার আলোচ্য বিষয়। আমি আসলে জানি না আমি কতটুকু সঠিকভাবে আলোচনা করতে পারলাম, কারণ আমি যেটা প্রথমেই বলেছি বিষয়গুলো আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও বিষয়গুলো আসলে যথেষ্ট কঠিন। এখানে একটা শেষের যে বিষয়টা, সেটা সেখান থেকে আমি আসলে কয়েকটা লাইন বা একটা বিষয় উল্লেখ করি যে মানুষ জৈবিক প্রয়োজনে যা সৃষ্টি করে তার প্রাথমিক রূপটি খুব সরল। যেমন আমরা আমাদের ঘর দরকার থাকার জন্য আমরা একটা ঘর তৈরি করছি, এটা আমার একদম জৈবিক ধারণা, প্রাথমিক প্রয়োজন। কিন্তু তারপর যখন আমার ঘরটা তৈরি হয়ে গেল, তখনই আমার আসলে পরবর্তী যে ধাপ, আত্মিক ধাপ, সেটা সামনে চলে আসে। তখন দেখা যাচ্ছে যে আমি ঘরটাকে কতটা সুন্দর করে তৈরি করা যায়, সেই জায়গা থেকে শুরু হয় আপনার স্থাপত্য শিল্প। ঠিক এমনি ভাবে মানুষের প্রত্যেকটা প্রাথমিক প্রয়োজন পূরণ হবার পরে তার আত্মিক প্রয়োজনকে বা আত্মিক সত্তাকে তৃপ্ত করার জন্যই শিল্পের উদ্ভব, এবং সেই শিল্পের নানা কি বলে গুণাগুণ এবং শিল্পের সুন্দর অসুন্দর এইসব নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাই হচ্ছে নন্দন তত্ত্ব। এটা হচ্ছে একদম প্রাথমিকভাবে আমার উপলব্ধি। আমি খুব সুন্দর সংজ্ঞা হয়তো দিতে পারলাম না, কিন্তু আশা করছি কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দিতে পারলাম। এবং আমি মনে করি এই বইটা আসলে সবার পড়া উচিত, কারণ সাহিত্য শিল্পের অন্যতম একটি মাধ্যম, অন্যতম একটি গুরুত্বপূর্ণ ধারা। তো আমরা যখন বই পড়ি আমরা কিন্তু একটা খুব কমন প্রশ্নের সম্মুখীন হই যে বই কেন পড়বো। তো এটাও অনেকটাই শিল্পের মতো, যে শিল্প দিয়ে আসলে কি হয়, শিল্পের দরকার কেন, শিল্পের প্রয়োজন কেন, বা শিল্পের এতগুলো মাধ্যম প্রয়োজন কেন, এই যে বই কেন পড়বো আর শিল্পের কেন প্রয়োজন, এই এই বিষয়গুলো আসলে আমার মনে হয়েছে যে খুব কানেক্টেড, এবং এই জন্য এই নন্দন তত্ত্ব বইটা আসলে বই পড়ুয়া হিসেবেও পড়া উচিত। একবারের জন্য হলেও পড়া উচিত, আমার কাছে এটি মাস্ট রিড। আর প্রচ্ছদটা খুব সুন্দর, নকশা করে করে নন্দন তত্ত্ব লেখা। এটাও আসলে ওই যে সিম্পলের মধ্যে গর্জিয়াস যে বিষয়টা, এটাই আর কি। কথা প্রকাশের প্রোডাকশন বেশ মানসম্মত। তো আমার আসলে সব মিলিয়ে বেশ ভালো লেগেছে বইটা। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। তো আমি বলবো আহ নন্দন তত্ত্ব সম্পর্কে প্রাথমিক ধারণা পাবার জন্য এবং শিল্প, সৌন্দর্য, এইসব বিষয় নিয়ে একটু বিশদভাবে ভাবার জন্য এই নন্দন তত্ত্ব বইটা
অবশ্য পাঠ্য। আমি এটাকে আসলে মাস্ট রিড হিসেবেই সাজেস্ট করব এবং সম্ভবত এটি আমার এই বছরের পড়া শেষ বই। তো বছরের শেষটা সুন্দর একটা বই দিয়ে হলো, এটা ভেবে নিজের কাছে ভালো লাগছে। আপনাদের সবাইকেও বইটা সাজেস্ট করব। আশা করছি আপনারা সুযোগ হলে বইটা পড়বেন। ধন্যবাদ সকলকে।